কি পরিমাণ কষ্ট এবং মানসিক যোগাযোগ এবং ভালোবাসা থাকলে দুজন মানুষ একসাথে আত্মহত্যার চেষ্টা করতে পারে? ব্যাপারটা প্রায় অকল্পনীয়। এবং চিন্তা করে দেখুন সেখানে যদি সেই আত্মহত্যার চেষ্টায় যদি প্রেমিকা সফল হন এবং প্রেমিক ব্যর্থ হন। সফল হন মানে হচ্ছে আত্মহত্যার চেষ্টায় সফল হওয়া মানে হচ্ছে প্রেমিকা মারা গেলেন, প্রেমিক বেঁচে রইলেন। এবং তারপরে যদি প্রেমিককে হাসপাতালে ভর্তি থাকতে হয়, সেই হাসপাতালে পুলিশ আসে এবং প্রেমিকাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার জন্য প্রেমিকের নামে মামলা হয়। তাকে জেরা করা হয়, পুলিশের কাছে জবানবন্দি, উকিলের কাছে জবানবন্দি। ওই সময় সে প্রেমিকের মানসিক অবস্থাটা কেমন হতে পারে? এই ব্যাপারটা ভাবতেই আমার কেমন ভয় হচ্ছে। তো এরকমই একটা ঘটনা ঘটেছে এই বইটাতে। 'নো লঙ্গার হিউম্যান' ওসামু দাজাইয়ের লেখা একটি সাইকোলজিক্যালি ডেন্স লিটারেরি ফিকশন। সাইকোলজিক্যালি ডেন্স এটাকে ইমোশনালি ডেন্সও বলা যেতে পারে। একই সাথে ফিলোসফিক্যালি ডেন্স সেটাও বলা যেতে পারে। তো ওসামু দাজাই একজন জাপানি লেখক। এই বইটা ১ম প্রকাশিত হয়েছিল জাপানি ভাষায় ১৯৪৮ সালে। তো এই বইটাকে জাপানি ভাষা থেকে বাংলায় অনুবাদ করেছেন কাবিদ হাসান শিবলি। তো আজকে আমি এই বইটা নিয়ে কথা বলছি, 'নো লঙ্গার হিউম্যান'। বইটা নিয়ে আমার কিছু ভাবনা শেয়ার করছি। আমি হাসান মাহমুদ হক। আমি একজন লেখক, ডাক্তার এবং পাঠক। তো এই বইটাতে দেখা যায় বইয়ের নায়ক ইয়োজো একদম ছোটবেলা থেকে শৈশব থেকেই সে অভিনয় করছে, ভাড়ামো করছে। ভাড়ামো হচ্ছে ক্লাউন, জোকারের মতো লোক হাসাচ্ছে। এটা সে বাসায় করছে, পরিবারের সামনে, কাজের লোকদের সামনে করছে, স্কুলে গিয়ে করছে। এমনকি স্কুলের পরীক্ষা খাতার মধ্যেও সে হাসির ব্যাপার-স্যাপার লিখছে। এটা দেখে তার টিচাররাও হাসছে। তো মোট কথা সে ভাড়ামো করছে, সে ক্লাউনের মতো কাজকর্ম করছে, অভিনয় করছে। এই জিনিসগুলো সে কেন করছে? তো এই জিনিসগুলো সে কেন করছে এটার একটা ব্যাপার হচ্ছে এই ছেলেটা আসলে সাধারণ না, একটু এক্সেপশনাল। একটু এক্সেপশনাল হলেই ভাড়ামো করতে হবে ব্যাপারটা তো এরকম না। আমার যেটা মনে হয় ওসামু দাজাই লেখক এর মধ্য দিয়ে সিম্বলিক্যালি আসলে আমাদেরকে দেখিয়েছেন। আমরা মানুষরা, সমাজের মানুষ, আমরা সমাজের মানুষ হওয়ার জন্য আমরা যে কাজগুলো করি আমাদের মনে এক, মুখে আরেক। আমরা সবাই আসলে অভিনয় করছি। আমরা সবাই ফেক এবং সমাজের যে নিয়ম নীতি ইত্যাদি সবকিছু মিলিয়ে মানুষ, সমাজ, নিয়ম নীতি ইত্যাদির যে এসবের যে ফেক ব্যাপারটা, সবার ভেতর যে অভিনয়, সবার ভেতর ভাড়ামো, এসবের যে অসারতা, এই জিনিসটাকে উনি আসলে সিম্বলিক্যালি এই বাচ্চাটার মধ্যে দিয়ে, নায়কের চরিত্রের মধ্যে দিয়ে, নায়কের অভিনয়ের মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করেছেন আমার এটা মনে হয়। তো কেন সে ভাড়ামো করছে, কেন সে এরকম অভিনয় করছে, এটার কারণ যদি বলতে হয়, এটা বলা যেতে পারে যে ছেলেটা ছোটবেলা থেকে এটা বেশ পরে এসেছে, একদম শুরুতে বলা হয়নি, বেশ পরে এসেছে যে সে পরিবারের ভেতর এবং বাসার কাজের লোকদের মধ্য দিয়ে সে নানাভাবে ট্রমাটাইজড, নানাভাবে অ্যাবিউজড। তো সেটা কিছু ফ্যাক্টর এখানে থাকতে পারে, সেটার কিছু ভূমিকা থাকতে পারে, সে কারণে সে এইগুলো করছে এবং এর সাথে আরেকটা ফ্যাক্টর হচ্ছে সে একটু আলাদা। ১০ টা ছেলের থেকে সে আলাদা। এখন সে ভাড়ামোর কারণেও আলাদা, ডেফিনিটলি। ১০ টা ছেলের থেকে আলাদা। ১০ টা ছেলে তো আসলে আর্টিস্ট থাকে না। ১০ জনের মধ্যে একজন আর্টিস্ট থাকে। সে যে আর্টিস্ট, সে ছবি আঁকতে পারে, এই জিনিসটা সে ছবি আঁকতে পারে, মোটামুটি ভালো ছবি আঁকতে পারে। এই জিনিসটা সে আবিষ্কার করে শৈশবের শেষের দিকে কিংবা কৈশোরের দিকে। তো সবকিছু মিলিয়ে ছেলেটা আসলে কোনো সাধারণ মানুষ না। সাধারণ বাচ্চা ছিল না সে। তো আসলে সাধারণ মানুষকে নিয়ে গল্পও হয় না। এটা হচ্ছে কথা। তো এই যে ট্রমার কথাগুলো আসছে সে নানাভাবে ট্রমাটাইজড, নানাভাবে অ্যাবিউজড। এটা তারপরেও আরো বিভিন্নভাবে চলতে থাকে। সে কৈশোর পেরিয়ে সে যুবক হলো। তারপরে নানান ঘটনা ঘটছে। সে টর্মেন্টেড হচ্ছে, টর্চার্ড হচ্ছে। টর্মেন্টেড, টর্চার্ড, অ্যাবিউজড, ব্রোকেন, ড্যামেজড এই ধরনের মানুষগুলো চেষ্টা করলে গ্রেট আর্টিস্ট হতে পারে। আর্ট হতে পারে তাদের ক্যাথারসিস। তো তাদের মধ্য দিয়ে, তাদের আর্টের মধ্য দিয়ে, তাদের লেখার মধ্য দিয়ে, তাদের আঁকার মধ্য দিয়ে আমাদেরও ক্যাথারসিস হতে পারত। কিন্তু আমাদের 'নো লঙ্গার হিউম্যান' এর নায়ক ইয়োজো সে পথে যাননি। তিনি তার এই মেধা, তার এই আর্টিস্ট সত্তাকে বিকশিত করার অ্যাক্টিভলি চেষ্টা করেননি। তার ভেতরে ইচ্ছা ছিল সেটা বোঝা গেছে তিনি আর্ট স্কুলে ভর্তি হতে চেয়েছিলেন। যদিও তিনি সেটা প্রকাশ করেননি। বাবার ইচ্ছেতে তিনি আর্ট স্কুলে ভর্তি হননি। তো আর্ট স্কুলই তো একমাত্র ওয়ে না। নিজের ভেতর নিজের নিজস্ব উদ্যোগ না থাকলে, নিজের চেষ্টা না থাকলে, লেগে না থাকলে শুধু আর্ট স্কুল কাউকে আর্টিস্ট বানাতে পারে না। নিজের উদ্যোগেই আর্টিস্ট সত্তাকে বিকশিত করতে হয়।
কিন্তু আমাদের নায়ক সে পথে যাননি, তার ভেতরে অ্যাক্টিভ চেষ্টাটা ছিল না। হ্যাঁ, তার জীবনে অনেক ঘটনা ঘটেছে, অনেক কষ্ট হয়েছে, সেটা ঠিক আছে, সেটা আমরা মানছি, সেটার জন্য আমরা সমব্যথী হচ্ছি। কিন্তু এই আর্টিস্ট সত্তাকে বিকশিত করার জন্য তার ভেতরে অ্যাক্টিভ চেষ্টাটা ছিল না। পুরো বইয়েই নায়কের পুরো জীবন জুড়েই তিনি একজন প্যাসিভ চরিত্র ছিলেন। তো এই কথাটা আমি কেন বলছি? কারণ হচ্ছে মানুষের জীবনে কষ্ট থাকবে, অনেক রকম ঘটনা ঘটবে, সেটা ঘটে, সবার জীবনে ঘটে। হ্যাঁ, এই নায়কের জীবনে অনেক বেশি ঘটেছে। পরিবারের দোষ ছিল, সমাজের দোষ ছিল, আমাদের দোষ ছিল, বন্ধু-বান্ধবের দোষ ছিল। হ্যাঁ, সবই ঠিক আছে। কিন্তু এর ভেতর থেকে বেরিয়ে আসার যে একটা চেষ্টা, বেরিয়ে আসার স্ব-উদ্যোগ, নিজের থেকে চেষ্টা করা, সেই ব্যাপারটা আসলে এইখানে এই বইয়ের ভেতর এই নায়কের দেখা যায়নি। তিনি সেভাবে চেষ্টা করেননি। হ্যাঁ, তবে এটাও ঠিক যে তার জীবনে একের পর এক অনেক ঘটনা ঘটেছে। ঘটনা না বলে আসলে সেটাকে অঘটন বলা ভালো। একের পর এক অঘটন ঘটেছে, একের পর এক নারী এসেছে। তো পুরো বইতে গল্পের প্রয়োজনে কিংবা জীবনের প্রয়োজনে একের পর এক নারী চরিত্র এসেছে। চরিত্রগুলো এসেছে মূলত আসলে ক্যাটালিস্ট ক্যারেক্টার হিসেবে। তো নায়কের জীবনের ঘটনাগুলোকে এগিয়ে নেয়ার জন্য, গল্পটা বলার জন্য ক্যাটালিস্ট ক্যারেক্টার। তো সেই চরিত্রগুলোর কোনো পরিণতি, তাদের কি হচ্ছে না হচ্ছে, সেই ব্যাপারগুলো আমরা জানতে পারছি না। তো এবং হচ্ছে পুরো গল্প জুড়ে নায়ক এবং নায়কের মধ্য দিয়ে লেখক নারী চরিত্রগুলোকে যেভাবে দেখিয়েছেন এবং এক অর্থে বলা যায় যে ব্যবহার করেছেন, এই ব্যাপারটা আমার কাছে কষ্ট লেগেছে। তো আমার মনে প্রশ্ন জাগে, এটা হয়তো আপনার মনেও প্রশ্ন জাগবে, যে নায়ককে যখন শেষ পর্যন্ত পাগলা গারদে পাঠিয়ে দেওয়া হলো, যে শেষ যে মেয়েটা যাকে নায়ক বিয়ে করেছিলেন, সেই মেয়েটার নায়ক পাগলা গারদে চলে গেল। পাগলা গারদ থেকে তারপরে তাকে একরকম নির্বাসনে পাঠানো হলো। নির্বাসনে তো তাকে একাই পাঠানো হলো। এখন পাগলা গারদে দেওয়ার পর তখন মেয়েটার কি হলো? মেয়েটা কি আরেকটা বিয়ে করলো? আরেকটা বিয়ে করে সুখী জীবনযাপন করলো? নাকি এই ট্রমা নিয়ে, এই যন্ত্রণা নিয়ে কোনো রকমে বাঁচার চেষ্টা করলো? নাকি চেষ্টা করে পারল না, সুইসাইড করলো? এটা একটা প্রশ্ন জাগে। এখন আসলে এই ক্যাটালিস্ট বা সাপোর্টিং ক্যারেক্টারের খুব বেশি বলার সুযোগ থাকে না এই লেংথের উপন্যাসে বা উপন্যাসিকায় খুব বেশি বলার সুযোগ থাকে না। এখানে আমার কথা হচ্ছে এই ধরনের স্টোরি আসলে কম। মেয়েদের পার্সপেক্টিভ থেকে, ফিমেলদের পার্সপেক্টিভ থেকে গল্পগুলো বলা হয় কম। সব হলো হিরোজ জার্নি, নায়কের গল্প। নায়িকার গল্প আসলে কম। তো সবকিছু মিলিয়ে মেয়েদেরকে যেভাবে দেখানো হয়েছে, যেখানে প্রেজেন্ট করা হয়েছে, যেভাবে ইউজ করা হয়েছে, এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগে নাই, আমার কষ্ট লেগেছে। তো নারী ও মদের নেশার ভিতর দিয়ে যে জীবন এই নায়ক যাপন করেছেন, সেটাকে দুঃখবিলাস করলেও খুব বেশি বাড়িয়ে বলা হবে না আমার যেটা মনে হয়। হ্যাঁ, আমি বলছি না যে তার কষ্ট কম ছিল, তার অনেক কষ্ট ছিল, অনেক ঘটনা ঘটেছে, অনেক কষ্ট পেয়েছেন তিনি। আমাদের অনেকের চেয়ে অনেক বেশি কষ্ট তার ছিল। কিন্তু তারপরেও তার ভেতরে যে জীবন তিনি যাপন করেছেন, সেটা নিয়ে প্রশ্ন করার সুযোগ আছে। নো লঙ্গার হিউম্যান বইটা পড়তে পড়তে বিশেষ করে শেষের দিকে আমার মনে একটা প্রশ্ন আসছিল যে সাম পিপল আর ড্যামেজড বিয়ন্ড রিপেয়ার, কথাটা কি আসলে সত্য? আমি জানি না আপনার কি মনে হয়। আর নায়কের যে এই অবস্থায় এইরকম জীবন, এই জীবনের জন্য আসলে কে দায়ী? সমাজ, নাকি রাষ্ট্র, নাকি পরিবার, নাকি নায়ক নিজেই, নাকি উভয় পক্ষই দায়ী? কোন পক্ষের দায়টা আসলে বেশি? তার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে, বড় প্রশ্নটা হচ্ছে যে আসলে আমাদের করণীয় কি? আমরা যেন মাঝে মাঝে আমাদের চারপাশে অতীতে, বর্তমানে ও ভবিষ্যতে তাকিয়ে দেখি যে এরকম কোনো অমানুষ কিংবা কোনো ব্যক্তির মানুষ হতে না পারার পেছনে আমি কোনোভাবে দায়ী কিনা, এবং আমাদের আশেপাশে, আমাদের চারপাশে এরকম কোনো অমানুষ কিংবা সাবহিউম্যান এরকম কেউ আছে কিনা, এরকম কষ্টে কেউ আছে কিনা। আমার মনে হয় এই বইটা যেহেতু আমরা পড়েছি, আমরা তাদের কষ্টগুলো ফিল করতে পারবো, কষ্টগুলো ফিল করে তাদের পাশে থাকতে পারবো, এবং সবাইকে নিয়ে আমরা মানুষের মতো বাঁচতে পারবো, বাঁচার মতো বাঁচতে পারবো। নো লঙ্গার হিউম্যান নিয়ে কথা প্রায় শেষ। ছোট্ট একটা কথা বলে এটা নিয়ে কথা শেষ করবো। সেটা হচ্ছে বইটা পড়া শেষ করার পরে বইটা নিয়ে যখন আমি চিন্তাভাবনা করছিলাম, তখন একটা কবিতার কথা আমার মাথায় আসছিল। সেটা হচ্ছে এই কবিতাটা, নির্মলেন্দু গুণের মানুষ কবিতাটা। কবিতাটা হয়তো আপনি পড়েছেন, না পড়ে থাকলেও শুনেছেন হয়তো বা কোথাও। এটা বেশ পপুলার একটা কবিতা। কবিতাটার সাথে আমি বইটাকে রিলেট করতে পেরেছি, আপনি হয়তো রিলেট করতে পারবেন। পড়া না থাকলে পড়ে দেখতে পারেন। তো নো লঙ্গার হিউম্যান নিয়ে কথা শেষ। এখন আমি
এই নো লঙ্গার হিউম্যানের পাশে একটা প্রশ্নবোধক আপনি দেখতে পাচ্ছেন প্রথম ভিডিও শুরু থেকেই। তো এটার ভেতর আছে এরপর যে বইটা আমি পড়বো সেই বইটা, সেটা হচ্ছে ঝুম্পা লাহিড়ীর হদিস। এটা হচ্ছে ইংরেজিতে হোয়ার অ্যাবাউটস। ঝুম্পা লাহিড়ী এটা ইটালিয়ান ভাষায় লিখেছিলেন, ইটালিয়ান থেকে তিনি নিজেই এটাকে ইংরেজিতে অনুবাদ করেছেন। এখন ইংরেজি থেকে এটা বাংলা অনুবাদ। এই বইটা আমি এখন পড়বো, আপনিও চাইলে আমার সাথে পড়তে পারেন। তো বইটা পড়া শেষ হলে এই বইয়ের একটা ভিডিও নিয়ে আমি আসব। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। থ্যাংক ইউ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন।